দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। যেমনটা বলে থাকি, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, সন্তান ভূমিষ্ঠ হবার পর একজন মায়ের জীবনের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয়। প্রসব পরবর্তী সময়কালে একজন মা নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। তখন করণীয় কি এবং এইসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় প্রসব পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার শারমিন সিদ্দিকা রুমকি, সহযোগী অধ্যাপক গাইনি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর। ধন্যবাদ। আমরা আজ কথা বলবো প্রসব পরবর্তী যে জটিলতাগুলো দেখা যায় তা নিয়ে। অবশ্যই ডেলিভারির সময় বা ডেলিভারির যে একটা টাইম পিরিয়ড থাকে তখন তো যত্ন নিতেই হবে, তবে পরবর্তীতে আর কি কি জটিলতা দেখা দেয় তা নিয়ে আজ কথা বলবো। প্রথমে একটু নর্মাল ডেলিভারি নিয়ে কথা বলতে চাচ্ছি। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় কিছু সময় যোনিপথে কিছুটা কেটে তারপর হচ্ছে বাচ্চা প্রসব করানো হয়। তার পরবর্তীতে কি কি জটিলতা দেখা দিতে পারে বা এই যে কাটা অংশ তার যত্নটা আসলে একজন মা কিভাবে নেবেন? খুবই সুন্দর প্রশ্ন সিদ্রা, আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি একদম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুলে এনেছেন। কারণ এখন আমরা সবাই চাই নর্মাল ডেলিভারি হোক। তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যেমন প্রস্তুতি প্রয়োজন এবং ডেলিভারির পরেও কিছু আলাদা যত্ন আছে। আপনি যেটা বললেন যে নিচে যোনিপথের কিছু অংশ কাটা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যোনিপথ না, আমরা যে যোনিপথের যে বাইরের দিকে যে চামড়াটা থাকে এখানে অল্প একটু অংশ কাটতে হয়। বিকজ দেখা যাচ্ছে বিশেষ করে যারা প্রথম মা তাদের দেখা যায় যে যোনিপথের এই জায়গাগুলো একটু টাইট থাকে। তো ডেলিভারির সময় দেখা যায় যে বাচ্চাটা ওখানে এসে যখন আটকে থাকে একটা উপক্রম হয়, আমরা বুঝতে পারি যে কিছু অংশ টাইট হয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় কিন্তু আমরা এই ইপিসিওটমি নামে একটা মানে কাটা এই ছোট একটু অংশ কেটে দিই আমরা। কেটে দিলে সুন্দর করে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। তাহলে আপনার অযাচিত যে ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া ওই কাজগুলো হয় না। অনেক সময় দেখা যায় যে আপনার যদি আপনি কাটাটা না দেন, সরাসরি যোনিপথ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত লম্বালম্বিভাবে ছিঁড়ে গিয়ে পায়খানা রাস্তা পর্যন্ত চলে যায়। তখন ওটা কিন্তু বেশ জটিল একটা অপারেশনের মধ্যে দিয়ে আবার যেতে হয়। আচ্ছা, সেই জন্য এই ইপিসিওটমিটা হচ্ছে আপনার জন্য একটা লাইফ সেভিং ব্যাপার। তো ওই জিনিসটা হচ্ছে যত্ন, যেটা যে এই সময় খুবই পরিচ্ছন্ন থাকা লাগে। আর আমরা সবাই জানি যে ডেলিভারির পরে 42 দিন পর্যন্ত মেয়েদের একটু রক্ত যায়। তো এই রক্তটা কিন্তু সব জীবাণুর জন্য একটা খাবার। তো ওরা যখন সেই কাটা জায়গাটার মধ্যে রক্তটা আসে, দেখা যায় এখানে একটা ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে। সেই জন্য আমরা যেটা করি, ডেলিভারির পর মাকে বলে দিই যে গরম পানিতে বসে পবিসেপ বিভিন্ন রকম সলিউশন আছে, এই অ্যান্টিসেপটিক সলিউশনগুলো দিয়ে গরম পানিতে নিয়ে গামলায় বসতে হবে। এটা শুধু ঢাললে হবে না, বসলে ওই জায়গা থেকে জীবাণুগুলো সরে যাবে। অর্থাৎ মা হচ্ছে সম্পূর্ণ গরম পানিতে বসে তারপর সেই জায়গাটা কুসুম গরম পানিতে ওই অ্যান্টিসেপটিক সলিউশনটা মিশাবে, মিশিয়ে সে কিছুক্ষণ বসে থাকবে। এতে কিন্তু বেশ আরাম হয়, ব্যথা কমে যায় আর জায়গাটা দ্রুত শুকিয়ে যায় আর ওই জায়গাটা জীবাণুমুক্ত থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই সময়টাতে আমরা সবাইকে বলি যে খাবারটা এমন খাবার খাবে যেগুলো নরম, সহজে হজম হয় এবং তার কোষ্ঠকাঠিন্য হবে না। একটু আমি হচ্ছে ইনফেকশনের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আপনি বললেন যে ইনফেকশন হতে পারে, ইনফেকশন হওয়ার প্রবণতা যেহেতু থাকে, একজন মা কিভাবে বুঝবেন ইনফেকশন হয়েছে? আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনফেকশন হলে যেটা হয় যে আপনার প্রচণ্ড ব্যথা হয়, পেশেন্টের জ্বর চলে আসে এবং ওই সেলাইয়ের জায়গাটা ফুলে ওঠে। ফুলে উঠে গিয়ে সে বুঝতে পারে যে, আর এটা খুবই সংবেদনশীল একটা জায়গা, খুব পেইনফুল। তো আপনার যখন ইনফেকশন হয় পেশেন্ট প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং দেখা যায় যে নর্মালি ইপিসিওটমিতে আপনার 48 ঘন্টা পরে ব্যথার প্রবণতাটা কমে আসে, কিন্তু তখন দেখা যায় আরো বাড়ে। তখন আমাদের কাছে চলে আসে, তখন আমরা দেখলে বুঝি যে এখানে ইনফেকশন হয়েছে। আচ্ছা, এই তো গেল নর্মাল ডেলিভারির কথা। এবার চলে আসি সি সেকশন বা সিজার যেটাকে আমরা বলে থাকি। তো সিজার যখন হয়, সিজারের পর একটা বড় একটা সেলাই দেওয়া হয় এবং এই সেলাইটা পরবর্তীতে কিন্তু অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে অনেকজনের জন্য। তো তখন সেলাইটার যত্ন কিভাবে নেবে প্রসব পরবর্তীতে এবং তাতে কি কি জটিলতা দেখা দিতে পারে, এটা একটু জানতে চাচ্ছি। সেলাইটা আমরা সাধারণত এখন আমরা সবাই নিচের দিকে আড়াআড়িভাবে কাটি, এটাকে আমরা ওরিফাইনেন্সিয়াল ইনসিশন। তো এই কাটাটা যেটা থাকে আপনার ঠিক পেটের নিচের দিকে থাকবে। তো এটা যখন আপনার আমরা বলি যে যারা একটু বাল্কি, একটু ভারী পেটটা, ওদেরকে বলে দেই যে আপনার ডেলিভারি পরবর্তী সময়ে যখন সে হাঁটাচলা করবে সে ওই জায়গাটাতে বেল্ট পরবে। আর আমরা সাধারণত তৃতীয় দিনেই হয়তো অনেকের ব্যান্ডেজ রিমুভ করে দেই, তখন এটা খোলা থাকে, এয়ার এক্সপোজার থাকতে হবে এবং নিয়মিত হচ্ছে ওইখানে অয়েন্টমেন্ট ইউজ করতে হয়। অয়েন্টমেন্ট ইউজ করলে ওই জায়গাটাতে আস্তে আস্তে হিলিং হয়ে যায় এবং পরবর্তী সময়ে যেটা হয় যে আপনার এটা মোটামুটি 15 থেকে 20 দিনে পুরোপুরি মিশে যায়।
আর যাদের ক্ষেত্রে সমস্যা হয় তাদের দেখা যায় বিভিন্ন রকম পুঁজ আসে, রক্ত পানি আসতে পারে, ফুলে ওঠে, ব্যথা হয়, জ্বর চলে আসে, তখন আমরা ওইটার ডিফারেন্ট ম্যানেজমেন্টে চলে যাই। সি সেকশনের পরে একজন মা ভারী কাজ, যেহেতু হচ্ছে বাসায় অনেক ধরনের কাজ থাকে, আমরা বলে থাকি সি সেকশনের পর খুব একটা ভারী কাজ না করবার জন্য, কতদিন আসলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার সময় লাগতে পারে? নর্মালি ভারী কাজ কিন্তু আপনার নর্মাল ডেলিভারির পরও আমরা অ্যাভয়েড করতে বলি। কারণ হচ্ছে আপনি জানেন যে প্রেগনেন্সির কারণে একটা মেয়ের শরীরে অনেক রকম চেঞ্জ হয়, এই টোটাল চেঞ্জটা আবার ফেরত চলে যেতেও 3 মাস সময় লাগে, এবং মোটামুটি ধরেন আপনার 1.5 মাস 42 দিন আমরা যে সময়টাকে বলি যে পিউরপেরিয়াম, এই সময়টাতে আপনার 42 দিনে মোটামুটি আপনার 80% কাভার হয়ে যায়, বাকি 20% আপনার হচ্ছে পুরো 3 মাস লাগবে। সো আপনার নর্মাল ডেলিভারির পরেও আপনি ওই প্রথম যে 6 সপ্তাহ এই সময়টাতে ভারী কাজ করবেন না, যেমন আপনার 5 কেজি বেশি কোনো ওয়েট লিফট করবেন না। আমরা যেমন ধরেন যারা একটু হচ্ছে মিডল ক্লাস, বাসায় মপ করতে হয় বসে, তাদেরকে সেটা আমরা অ্যাভয়েড করি। তো এইভাবে করে বসে নিচের দিকে প্রেসার দিয়ে কোনো কাজ করা যাবে না। বসে রান্নাবান্নাটা আপনি মানে চেয়ারে বসে করতে পারেন, কিন্তু একদম নিচে বসে করা যায়, স্কোয়াটিং পজিশন আমরা যেটা বলি, ওইভাবে বসা যাবে না। বিশেষ করে কাটাকাটির জন্য যে অনেকে বটিতে কাটে নিচে বসে, ওইটা করলেও আপনার নিচে প্রেসার পড়বে, ওইটা আপনার 6 সপ্তাহ পরে। আচ্ছা, প্রসব পরবর্তী আরো অনেক প্রশ্ন রয়েছে, তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টর সুন কল অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শারমিন সিদ্দিকা রুমকি। আমরা কথা বলছি প্রসব পরবর্তী জটিলতাগুলো নিয়ে, এবং প্রসব পরবর্তীতে আরেকটা জটিলতা দেখা যায়, তা হচ্ছে যোনিপথ হতে চাকা রক্ত পড়া বা অতিরিক্ত রক্তক্ষরণ। এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। অতিরিক্ত রক্তক্ষরণটা আসলে কেন হয় এবং হলে কি করণীয়? আচ্ছা, আমরা যেটা বলি যে ডেলিভারির পর আপনার তো 9 মাস দীর্ঘ প্রেগনেন্সির পরে যখন আপনার ব্লিডিংটা হয়, এটার কিছু টাইমিং আছে। আপনার ফ্রেশ রক্তটা সাধারণত আপনার হচ্ছে গিয়ে যে ফার্স্ট 15 দিনে আপনার যাবে, তো এর মধ্যে আপনার রক্তের ধরনটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আপনার হচ্ছে দেখা যায় যে আপনার প্রথমে হচ্ছে গিয়ে যাবে ফ্রেশ রক্ত, তারপর রক্তটা হালকা হয়ে আসবে, শেষের দিকে একটু আপনার লালচে স্রাবের মতো আসতে থাকে। তো এইটা যখন আপনার চাকা রক্ত থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই অ্যালার্ট হতে হবে, এটা কখনো নর্মাল ব্লিডিং নয়। আমাদের শরীরে নিজস্ব ক্ষমতা থাকে যে হচ্ছে ব্লাডটাকে ভেঙে আপনার লিকুইড করে বের করে। তো যখন চাকা রক্ত আসে আপনাকে অবশ্যই ফিজিশিয়ানের শরণাপন্ন হতে হবে। এটার সাথে সাধারণত আপনার পোস্টপার্টাম হ্যামোরেজ বলি আমরা, যে ডেলিভারি পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ, যেটাতে মায়ের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি, এমনকি মৃত্যুও হতে পারে। তো এই পরবর্তীতে যে ব্লিডিংটা হয়, এটা আপনার হাসপাতালে ভর্তি করে ম্যানেজ করা লাগে। সাধারণত ইনফেকশন কিংবা প্লাসেন্টাল কিছু অংশ যদি ভিতরে রয়ে যায় তখন এরকম হতে পারে। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইনফেকশনের জন্য আপনার যখন আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই, তখন দিলে পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে যায়। আবার ওইদিকে যখন আপনার ভিতরে প্লাসেন্টার কোনো অংশ রয়ে যায়, তো সেক্ষেত্রে ওইটা আপনার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করে ওইটা রিমুভ করতে হবে। তখন আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে ওটাকে রিমুভ করে দিলে পেশেন্ট আবার আস্তে আস্তে রিকভারি হয়ে যায়। আচ্ছা, এই তো গেল অতিরিক্ত রক্তক্ষরণের ব্যাপারে। এবার একটু জানতে চাচ্ছি দুর্গন্ধযুক্ত রক্তক্ষরণ, অথবা হচ্ছে যদি যোনিপথে অতিরিক্ত দুর্গন্ধ তৈরি হয়, সেটা কেন হয়ে থাকে? আচ্ছা, এইসব ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোস্টলি আপনার অ্যাসোসিয়েটেড থাকে আপনার ইনফেকশন। যেমন আপনি জানেন যে রক্ত সবসময় একটা জীবাণুর জন্য কালচার মিডিয়া, ওরা ফেভারে তখন গ্রো করতে থাকে, এবং দেখা যায় যে ওইটার ক্ষেত্রে থেকে ইনফেকশন হয়ে মেয়েটা সেপ্টিসেমিক শকে চলে যেতে পারে। এটাকে আমরা বলি পিউরপেরিয়াল সেপসিস। এক্ষেত্রেও কিন্তু আপনার সরাসরি বাসায় না, এটা আপনার সরাসরি হাসপাতালে অ্যাডমিট করে ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিয়ে তার এটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল হওয়ার পরে ওই যে ইভালুয়েট করতে হবে যে তার ভিতরে কোনো অংশটা থেকে এই ইনফেকশনটা হলো কিংবা কোনো রিটেন বিটস রয়ে গেল কিনা, সেটা আমরা তখন রিমুভ করলে পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে। খুব চমৎকারভাবে বিশ্লেষণ করে বলেন অতিরিক্ত রক্তক্ষরণ এবং দুর্গন্ধযুক্ত যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে কি করণীয়। এবার যাদের থাইরয়েড এবং ডায়াবেটিস থাকে, তারা যদি হচ্ছে পরবর্তীতে যখন প্রসব পরবর্তী তাদের কি জটিলতা দেখা দিতে পারে এবং তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? থাইরয়েড আমাদের এখন বর্তমান প্রেক্ষিতে অনেক বেশি থাইরয়েডের পেশেন্ট। আমরা যারা শহরে প্র্যাকটিস করছি এখানে তো সংখ্যা অনেকই, ইভেন আমরা গ্রামেও এখন পেশেন্ট পাচ্ছি যে যাদের থাইরয়েডের প্রবলেম হচ্ছে। তো ডেলিভারির পরেও কিন্তু থাইরয়েডের ম্যানেজমেন্ট থাকে। আমরা জানি যে প্রেগনেন্সিতে থাইরয়েডের ডোজটা হেরফের হবে, এবং ঠিক প্রসব পরবর্তী সময়ে কিন্তু এটা আবার বডিতে অ্যাডজাস্ট হবে। সো এই সময়টাতেও কিন্তু তার থাইরয়েডের ডোজটা দেখা যায় যে নতুন করে অ্যাডজাস্ট করা লাগে। আমরা দেখা যায় যে বাচ্চাটারও একটু স্পেশাল ম্যানেজমেন্ট থাকে, যেসব মায়ের থাইরয়েড থাকে ওদের বাচ্চাদেরও কিন্তু আপনার ডেলিভারি 7 দিন পরে আপনার থাইরয়েডটা চেক করতে হয়। তখন আমরা বুঝতে পারি যে মায়ের শরীরের থেকে যে থাইরয়েড হরমোনের
প্রভাবটা তার শরীরে ছিল সেটা চলে যায়, তার নিজস্ব থাইরয়েডের লেভেলটা অ্যাসেস করা হয়। আর মায়ের ক্ষেত্রে যেটা যে আপনার 42তম দিনে আমরা আবার চেক করে দেখি যে তার থাইরয়েডের স্ট্যাটাস কী, সেই ক্ষেত্রে সেভাবে তার ডোজটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডোজটা ম্যাক্সিমামে দেখা যায় যে আপনার আগের যে প্রেগনেন্সির আগের স্ট্যাটাসে যেটা ছিল সেটাতে চলে আসে। আচ্ছা, আমি এই বিষয়ে আরও প্রশ্ন করব, তবে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি বরিশাল থেকে বলছিলাম তমা, আমার বয়স হচ্ছে 26 বছর, আমার একটা বেবি আছে 3 বছরের। তো হওয়ার পর থেকে আমার পিরিয়ড টোটালি বন্ধ, মানে 5-6বার পিরিয়ড হয়েছে, তারপর থেকে এখন আর আমি পিল খাচ্ছি। আমি পরে মানে 7 দিন যে লালটা ওটা কমপ্লিট করি একেবারে, ওই সময় কোনো শারীরিক সম্পর্কে যাই না, কিন্তু তারপরেও কোনো পিরিয়ড হচ্ছে না। আচ্ছা, কি পিল খাচ্ছেন? ফেমিকন। আর ওজন বেড়েছে আপনার বাবু ডেলিভারি হওয়ার পরে? ওজন, হ্যাঁ, ডেলিভারি হওয়ার পরে অনেক ওজন বেড়েছে, এখন প্রায় 64 এর কাছাকাছি। ও ডেলিভারি হওয়ার পর ছিল প্রায় 52 এরকম। অনেক বেড়েছে আপনার। আর সেই সাথে আপনার হচ্ছে বাবুকে ব্রেস্ট ফিডিং করে এখনো? হ্যাঁ, এখন করে, খুবই কম, শুধুমাত্র রাতে, এছাড়া করে না। আচ্ছা, আপনি যেটা ফেমিকন খাচ্ছেন এটা ভালো পিল। অনেকেরই দেখা যায় যে আপনার এই ব্রেস্ট ফিডিংয়ের পরে বাচ্চা যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, অনেক মায়ের কিন্তু 2 বছর পর্যন্ত ন্যাচারালি পিরিয়ড অফ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আপনার কন্ট্রাসেপটিভ মানে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটাকে নির্দিষ্ট করে ম্যানেজমেন্ট দেওয়ার জন্য আমরা একটা পিল অ্যাড করি। তো আপনার হয়তো বেবি ব্রেস্ট ফিডিং প্লাস এই পিল এবং আপনার অবেসিটি 3টা ফ্যাক্টর মিলে আপনার পিরিয়ডটা এখন হল্ট আছে। তো সেক্ষেত্রে আপনার জন্য যেটা পরামর্শ থাকবে, আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেবেন যে আপনার ভেতরে শুধু পলিসিস্টিক ওভারি একটা ব্যাপার আছে, যেটাতে আপনার ওভুলেশন জনিত কিছু সমস্যা হয় এবং পিরিয়ডটা তখন এলোমেলো হয়। সেটা যদি না থাকে, আপনার বেবি যখন ব্রেস্ট ফিডিং অফ করবে তখন আপনার আবার পিরিয়ডটা একদম আগের মতো 7 দিন হবে না, বাট আপনার 2 থেকে 3 দিন পিল খেলে যেটা হয় যে পিরিয়ডটার ডিউরেশনটা একটু কমে যায়। তো ওই ক্ষেত্রে আপনার স্ক্যান্টি ব্লিডিং হলেও আপনার 2 দিনের 3 দিনের একটা পিরিয়ড হবে। আর আপনি অবশ্যই ওজন কমাবেন এবং আপনার দ্বিতীয় প্রেগনেন্সির আগে মিনিমাম আপনি 6 কেজি ওজন কমাবেন, তাহলে আপনার পরবর্তী প্রেগনেন্সিটাও খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে। খুবই সুন্দর করে উত্তরটা দিয়েছেন এবং আশা করছি দর্শক আপনার উত্তরে উপকৃত হয়েছেন। তো সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও আসছি। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠান নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শারমিন সিদ্দিকা রুমকি। আমরা কথা বলছি প্রসব পরবর্তী জটিলতা নিয়ে, এবং এর মধ্যে আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই, তা হচ্ছে মাথা ব্যথা। প্রসব পরবর্তী অনেকেই কমপ্লেন করে থাকেন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, বিশেষ করে যাদের হাইপারটেনশন রয়েছে তাদের ক্ষেত্রে। তো একটু জানতে চাই এই যে মাথা ব্যথাটা, এটা কতটুকু স্বাভাবিক এবং কি কি করণীয় রয়েছে এই ক্ষেত্রে? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন একটা বেবি পৃথিবীতে আসে সব কিছু কিন্তু টেক কেয়ার মাকেই করতে হয়। যত কিছুই হোক সে কিন্তু রাতের রেস্টটা তার প্রপার হয় না। সো এই সময়টাতে আমাদের যেটা খুব কনসার্ন থাকতে হবে, যখন মা বলবে যে তার মাথা ব্যথা, এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে তার প্রেশারটা চেক করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা পাই যে মাথা ব্যথা ঘুম হচ্ছে না, মাথা ব্যথা ঘুম হচ্ছে না, প্রেশার উঠে খিঁচুনি হয়ে কনভালশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে হসপিটালে আসে, এবং এই খিঁচুনিটা কিন্তু অত্যন্ত জটিল। এবং দেখা যায় যে এই পোস্টপার্টাম খিঁচুনি মানে ডেলিভারি পরবর্তী খিঁচুনিতে কিন্তু মায়ের মৃত্যু হারও অনেক বেশি, এবং মায়ের মানে অনেক অনেক বড় একটা কোর্সের মধ্যে দিয়ে যেতে হয় রিকভারি টাইমটাতে। তো আপনার বড় এনশিওর করতে হবে একটা নতুন মা তার বাচ্চাকে সে টেক কেয়ার করছে, তার জন্য রাতে অ্যাটলিস্ট 4 আওয়ার একটা ভালো স্লিপ হয়। যদি সেটা না হয় সে যেন অবশ্যই সকালে ঘুমাতে পারে, তাকে সেই স্পেসটা করে দিতে হবে। আমরা যদি পরিবারের সবাই মিলে তাকে খেয়াল করি, সে কিন্তু এত বড় ঝুঁকিতে যায় না। তাহলে এই মাথা ব্যথাটা খেয়াল করে আমরা যদি প্রেশারটা ম্যানেজ করতে পারি, তাহলে আমরা এই ঝুঁকিগুলো অ্যাভয়েড করতে পারছি। আচ্ছা, সেখানে অবশ্যই মার প্রপার ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, এবং পরিবারের সকলকে সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে। কারণ একজন মা যখন ডেলিভারি পরবর্তী থেকে শুরু করে বাচ্চার 2-3 বছর পর্যন্ত কিন্তু রাতে নির্ঘুম রাত কাটাতে হয়, এবং সব প্রেশারটা একজন মায়ের উপর দিয়ে কিন্তু যায়। তো অবশ্যই সেই ক্ষেত্রে সবার এগিয়ে আসতে হবে। এবার একটু কথা বলতে চাচ্ছি আরেকটা যে বিষয়, তা হচ্ছে পোস্টপার্টাম সিনড্রোম নিয়ে। অনেকেই জানি না পোস্টপার্টাম সিনড্রোমটা আসলে কি, বা এটা কতটুকু স্বাভাবিক বা অস্বাভাবিক, এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। পোস্টপার্টাম সিনড্রোমগুলো আসলে কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার আমরা যেটা বলি যে মানসিক সমস্যা, যেটা ধরেন আমরা একটা মেয়ে অসুস্থ, তার শরীরে যত্ন লাগবে, কিন্তু যে মেয়েটা সব কিছু ভালো আছে তার কিন্তু মনের যত্ন লাগবে। এখন এই ডেলিভারি পরবর্তী সময়টাতে যদি আমরা মাকে সঠিকভাবে তাকে
মানে পরিচর্যা না করি, এটাকে আমরা পরিচর্যা বলতে চাই, যে এটা তার লাগবে, তাকে একটু কেয়ার করা, তাকে একটু আলাদাভাবে ইম্পর্টেন্স দেওয়া, তার সাথে একটু সহানুভূতিশীল হওয়া, যে তার রাতে ঘুম হচ্ছে না, সকালে তুমি একটু ঘুমিয়ে নাও, আমরা দেখছি বাবুকে। মানে এই জিনিসগুলো যেই মেয়েগুলো পায় না তাদের কিন্তু এটা বেশি হচ্ছে। আরেকটা গ্রুপ আছে যাদের দেখা যায় আগে থেকে একটু মানসিকভাবে দুর্বল, সব কিছু নিয়ে অ্যাংজাইটিতে থাকে, এই মেয়েরা যখন মা হচ্ছে তাদের কিন্তু এই ধরনের পোস্টপার্টাম ব্লু বেশি হচ্ছে। সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, আমরা অনেক মেয়েকেই দেখি যে সে মেন্টালি প্রিপেয়ার্ড না। এজ কিন্তু ফ্যাক্টর না, একটা কম বয়সী মেয়েও খুব সুন্দর অ্যাডজাস্ট করতে পারে, অথবা দেখা গেলো একটা ম্যাচিউর মেয়ে বিয়েটাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না। এই মেয়েটাই যখন মা হচ্ছে, যে তার অ্যাডজাস্টমেন্টটাই কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে এই মেয়েগুলো কিন্তু পোস্টপার্টাম ব্লুতে বেশি যাচ্ছে। অনেকে ক্যারিয়ার ডিপ্রেশন থাকে, যে আমি এত এডুকেটেড একটা মেয়ে, আমি হয়তো একটা ভালো জব পাচ্ছি না, আমার ক্যারিয়ার গোছানো হচ্ছে না, এদেরও কিন্তু আপনার এই ব্লু হওয়ার প্রবণতা বেশি থাকে। তাহলে আমাদের অনেক কিছু পর্যালোচনা করে কিন্তু এই জায়গাটাতে ম্যানেজ করা লাগে। তাহলে সবসময় মনে রাখতে হবে যে শরীরের ব্যথা আপনি ওষুধ দিয়ে সারাতে পারবেন, মনের ব্যথা কিন্তু ওষুধে যাবে না। সেটার জন্য আপনার সরাসরি সহানুভূতিশীল যত্ন লাগবে। সেক্ষেত্রে মা, বাবা, ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবার ভূমিকা আছে। তাহলে সবাই মিলে পোস্টপার্টাম এই ব্লু ম্যানেজ করতে হয়। তাহলে এটা যদি আমরা সচেতন থাকি, আমরা যদি খেয়াল করি যে আমাদের যে নতুন মা আছে সে হঠাৎ করে কেঁদে উঠছে কিনা, তার মন খারাপ কিনা, সে খাচ্ছে না, কিংবা তার দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক না, অন্যরকম মনে হচ্ছে, তো শুরুতেই যদি সেটা ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু বড় সমস্যা হয় না। তাহলে এই পোস্টপার্টাম ব্লু কিংবা এই পরবর্তী সময়ে যে মানসিক যত্ন, এটা যদি সবাই করি তাহলেই হবে। চমৎকারভাবে আপনি পোস্টপার্টাম নিয়ে কথা বলেন, যে শারীরিক যত্ন আসলে যতটুকু প্রয়োজন ঠিক তেমনই মানসিক যত্নটা খুবই প্রয়োজন, এবং এই মানসিক যত্নটা যদি ঠিকমতো হয় তাহলে শরীর, স্বাস্থ্য, মন সবগুলো কিন্তু ঠিক থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সিদ্রা। দর্শক, এই ছিলেন ডক্টরস অন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।